প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় লাল গালিচায় বরণ। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক। শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে করবেন আলোচনা। প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ। আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে, জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব। 2000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। কুয়ালালামপুর থেকে চীনে যাবেন সরকার প্রধান, তিস্তা ইস্যুতে গুরুত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরের সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য। আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। আগের দিনের বোঝা নিয়ে প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা দূর করতে চলছে পর্যালোচনা, বললেন অর্থমন্ত্রী। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের খোঁজে সরকার। এবং ইয়ামাল ফিরতেই চেনা ছন্দে স্পেন, প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে সৌদি আরবের বিপক্ষে। রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ ইরান। আর্জেন্টিনার সামনে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ। শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ভবিষ্যতে প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। কুয়ালালামপুরে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। কুয়ালালামপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরায় দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। লালগালিচায় অভিবাদন। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর মালয়েশিয়া আসার পর গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে কুয়ালালামপুর শহরে সাংগ্রিলা হোটেলে ওঠেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যোগ দেন মালয়েশিয়া বিএনপির সুধী সমাবেশে। এ সময় প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে অভিনন্দন জানান প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে, যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। প্রায় 2000-এর কাছাকাছি বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়। আপনারা এখানে বিদেশে আছেন, আপনি যেই দেশে আছেন, আপনি মানেন বা না মানেন, আমি মানি বা না মানি, এখানে তো আপনাকে এই দেশের আইনে চলতে হবে, বাস্তবতা বুঝতে হবে। দেশের নানা সমস্যার চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন, ধৈর্য ধরে পরিশ্রম করতে পারলে সামনে ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রতিশোধ পরায়ণ নয়, দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমরা 30 লক্ষ কোটি টাকার দেনা নিয়ে এই সরকার কাজ শুরু করেছে। এর ভিতরে তো দুর্নীতি ছিলই, সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে। তো এই সবগুলো ব্যবস্থাকে অ্যাড্রেস করে নিয়ে এই সবগুলো ব্যবস্থাকে আমাদেরকে ধীরে ধীরে অ্যাড্রেস করতে হচ্ছে। আম্মা একবার খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময় একটি হসপিটালে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, তারা অ্যাম্বুলেন্সটি দেয় নাই সেদিন। এখন আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। দেশ আমাদের সবার, আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করে ধীরে ধীরে এগোতে হবে। দাবি থেকে বেরিয়ে কর্তব্যের জায়গা থেকে দেশকে এগিয়ে নিতে প্রবাসীরা জোরালো ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের কম বেশি
সকল জায়গা থেকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো পরিষ্কার। এই রাস্তাগুলো পরিষ্কার যারা রাখতে সহযোগিতা করছে, তাদের মধ্যে কিন্তু আমাদের ভাইরাও আছে। আমার প্রশ্নটা হলো, আমরা যদি বিদেশে পরিষ্কার রাখতে পারি, আমরা কেন দেশে পারবো না? আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, যেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, মালয়েশিয়া। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে শ্রমবাজার। সিন্ডিকেটের ফাঁদে পড়ে অবৈধ হওয়া প্রবাসীরাও সমস্যা সমাধানে আশায় বুক বেঁধেছেন। তাই মালয়েশিয়া থেকে আহমেদ সালেহীনের দেখব আরও একটি রিপোর্ট। প্রতিনিয়তই কপালে চিন্তার ভাঁজ। মালয়েশিয়ায় আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে মহিন, জুয়েল, শাকিলের মতো বহু প্রবাসী বাংলাদেশের। যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন তারা, তা আজ দুঃস্বপ্ন। সিন্ডিকেটের মাধ্যমে পাড়ি দিয়ে কয়েক লাখ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন মালয়েশিয়ায়। গ্রেফতার আতঙ্কে না পারছেন দেশে ফিরতে, না পারছেন সেখানে থাকতে। প্রবাসীদের প্রত্যেকের অভিযোগ একটি, সিন্ডিকেটের এজেন্সির কারণেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, প্রবাস জীবনে যাব, অনেক ভালোভাবে চলবে, ফ্যামিলিটা ভালোভাবে চলবে, কিন্তু এখানে আসার পরে আমরা অবৈধ হতে হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশের যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়া, যাতে পারমিটটা চালু হয়। তবে এর মাঝেই আশার সঞ্চার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লাখো যুবকের ভাগ্য। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের হাইকমিশনের তৎপরতা অনেক কম। এই বিষয়টা যেন আমাদের সরকার দেখে, আর সিন্ডিকেট মুক্ত যেন কলিং চালু হয়। 2 প্রধানমন্ত্রী বৈঠকে একটা সুস্থ আলোচনা করে সমাধানের ব্যবস্থা উনি নেবেন। বাংলাদেশের কর্মী নিয়োগ প্রতিষ্ঠানগুলো বলছে, সিন্ডিকেট মুক্ত হলে ভিসা প্রক্রিয়া হবে সহজ, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমবাজার। আমাদের শ্রমবাজারটা ওপেন হোক এবং সিন্ডিকেট মুক্ত হোক, সকল রিক্রুটিং লাইসেন্সের মালিক যেন এই ব্যবসাটা করতে পারে। এদিকে প্রবাসী রাজনীতিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা আশা করি। কিভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করবেন। বাংলাদেশের হাই কমিশনার জানান, এই সফরে শ্রমবাজার ও প্রবাসী কল্যাণ সহ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, যেখানে বিনিয়োগ সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব পাবে। একই সঙ্গে যারা এখানে অবৈধভাবে প্রবাসী হিসাবে রয়েছেন, তাদেরও প্রত্যাশা সরকার প্রধানের এই সফরে সেই বিষয়েও জটিলতা কাটবে, এমনকি ঘুরে দাঁড়াবে প্রবাসীদের যে ভাগ্য উন্নয়নের চাকা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এবার অন্য প্রসঙ্গ। ভারত থেকে নেমে আসা পাহাড়ি জলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল গেছে তলিয়ে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন এখানকার স্থানীয়রা। দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বুর 300 মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা। তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা। সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদা পাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা এখানে
সম্মুখীন হতে পারে। এই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদা পাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টি উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশে সেতুরক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন। ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে রংপুরের গঙ্গাচড়া মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ। নদী গর্ভে চলে গেছে বাঁধের 30 মিটার অংশ। গত বছর 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীতে গেছে। এরই মধ্যে নতুন করে ভাঙনে বেড়েছে উদ্বেগ। তিস্তা সেতুর বাঁধ এলাকার পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হতে হয় তিস্তা পাড়ের মানুষকে। বোল্টার আসতো এই দিক দিয়ে, এটা রাস্তা ওদিক দিয়ে ঘুরছিল, এত দূর ভাঙে গেছে, এখন কোনো খবরই নেই। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের পানি ছেড়ে দেয় তাহলে আমরা আমাদের অনেক সবকিছু ভেসে যায়। এরই মধ্যে অবশ্য নদীর পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে এলজিইডির পক্ষ থেকে। কয়েকদিনের মতো পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে ডুবে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্ন অঞ্চলে কিছু বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে একথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের এক সময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন, এই সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, আপনাদের কথা মতো গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেককে মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। সাবিরা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় করা প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকার
অর্থের বিকল্প উৎস খুঁজছে বলেও এ সময় জানিয়েছেন মন্ত্রী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিশাল লক্ষ্য পূরণে এনবিআর করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের পকেট আরও খালি করবে। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে উঠে আসে এমন অনেক বিষয়। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী, যা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব। That the operation cost is much higher than the development expenditure. Development expenditure is declining. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত বাজেটটি যথাযথ নয়। সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে, যেটা আমরা ইনহেরিট করেছি ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছ থেকে। আমি কারো ক্রিটিসাইজ করতে চাচ্ছি না। এখানে মিডল ইস্টের 4 বিলিয়নের মতো আমরা আউট অফ পকেট, এই যে মিডল ইস্টের ওয়ারের কারণে, এইটা তো আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং এই সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে, এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া থেকে বের হয়ে আসতে চায় সরকার। 10, 11, 12, 13% ইন্টারেস্ট রেট, যেখানে প্রাইভেট সেক্টর সার্ভাইভ করা মুশকিল। এই ইন্টারেস্ট রেটে একটা গভর্নমেন্ট এই ইন্টারেস্টের টাকা নিয়ে কিভাবে সার্ভাইভ করবে? গ্র্যাজুয়ালি আমরা বেরিয়ে আসছে, ব্যাংক বোরিং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নাই। রাজনৈতিক পরিচয়ে কেউ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পরও উইনিং কম্বিনেশন ভাঙছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি বাহিনী। ছোটখাটো চোট হলেও ময়েন্তেলকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। তার জায়গায় খেলবেন মদিনা। এছাড়াও সেরা একাদশের জায়গা হারাচ্ছেন আলামাদা ও লাউটারো মার্টিনেজ। ডালাস থেকে বিস্তারিত জানবো এস এম ইকবালের কাছে। দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা, তবে আলবিসেলেস্তেদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকে তারা রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাবে, যার জন্য প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। প্রবাবলি গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, তাই এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। আলজেরিয়ার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। গঞ্জালো মন্তিয়েলের ডান পায়ে সামান্য চোট রয়েছে, তাকে কিন্তু ড্রপ করে নাউয়েল মলিনাকে বেস্ট 11-এ নেওয়ার একটা চান্স তৈরি হয়েছে, বা এটা মোটামুটি নিশ্চিত। এর আগের ম্যাচে লেফট ব্যাককে শুরু করেছিলেন ফাকুন্দো মেদিনা, তাকেও কিন্তু এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তালিয়াফিকো। সুতরাং তালিয়াফিকো যদি সুস্থ হয়ে যান, পুরোপুরি ম্যাচ টেম্পারমেন্টটা তিনি পেয়ে যান, তাহলে কিন্তু তাকে রেখেই প্ল্যান করবে আলবিসেলেস্তেরা। তবে মিডফিল্ড পজিশনে একটি জায়গায় যে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই ভাবা হচ্ছিল, সেই জায়গাটা হচ্ছে থিয়াগো আলামাদা, কারণ তার উপর যে ভরসা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট, সে আস্থার প্রতিদান তিনি আলজেরিয়া ম্যাচে দিতে পারেননি, তাই তার জায়গায় ঢুকে পড়তে পারেন বা ঢুকে পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত নিকো গঞ্জালেস। তিনি শুরুর একাদশ থেকেই শুরু করবেন, এবং ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হচ্ছেন এটা নিয়ে প্রথম ম্যাচে ধোঁয়াশা থাকলো। আসলে প্রথম ম্যাচে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের পর আসলে সব ধোঁয়াশা কেটে গেছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজকে বেস্ট 11-এ রেখেই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু নকআউট নিয়ে এরই মধ্যে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, কেননা আর্জেন্টিনা যদি নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের সামলাতে হতে পারে আইদার স্পেন অথবা উরুগুয়ে। সেখানে আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে স্পেনকে সামলাতে। সুতরাং অনেক সমীকরণ রয়েছে, এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আসলে অস্ট্রিয়া ম্যাচের পর মোটামুটি বড়সড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যেই টোটালি টিম প্ল্যানটা করে ফেলতে চায় আলবিসেলেস্তেরা। তবে লক্ষ্য একটাই, নকআউট ফেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সামলানো এবং একই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে একটা টিম কম্বিনেশন গড়ে তুলে যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বা শুরু করেছে, যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে আর্জেন্টিনা, তার ধারাবাহিকতা বজায় রাখা। এস এম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। খাদেম নন, সিলেটে বড় দুই মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এজন্য বসানো হয়েছে নতুন দানবাক্স ও সিসিটিভি।
অনেকে এটিকে স্বাগত জানালেও ৭০০ বছরের ইতিহাসে দানবাক্সে প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ আবার অনেকে। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে জানব বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। ৭০০ বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। টাকা পয়সা এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা সঠিক কাজে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী ১ মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২ মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের ৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের ৬৫% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এদিকে প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে করা হয়েছে প্রত্যাহার। তাকে প্রদান করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় মোহাম্মদ সরওয়ার আলমকে বদলিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে প্রদান করা হলো। জানানো হয় জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়েরই এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলি। জলাবদ্ধতায় যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় ভয়াবহ যানজট। আর এতেই বিপাকে পড়েন ঘরমুখী কর্মজীবীরা। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও দৃশ্যমান পদক্ষেপ না থাকায় আক্ষেপ রয়েই যায় নগরবাসীর। হুট করেই অন্ধকার হয়ে আসে আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি থেকে রূপ নেয় মুষলধারায়। রোববার বিকেলে কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় ভয়াবহ যানজট। বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয় মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড, পল্টন, শান্তিনগর, সায়দাবাদ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রতিবছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও দৃশ্যমান পদক্ষেপ না থাকায় আক্ষেপ নগরবাসীর। বৃষ্টি হলে এই যে যেমন কি বদ্ধ রাখতে হয়, রোদ দেওয়া ক্ষতি হয়, সর্বদিকে ক্ষতি হয়, আমাদের কষ্ট হইতাছে, আমাদের আসার অসুবিধা হইতাছে। রাস্তায় বৃষ্টি নামলেই পানি উঠে যায়, এর থেকে পানি নিষ্কাশনের জন্য আমরা চাচ্ছি। আমি এনে ৩৬ বছর ধরে এই অবস্থায়, বাজে অবস্থায় নেই, কোনো সরকারি এর কোনো পদক্ষেপ নেয় না। গড়িয়া থাকে, বৃষ্টি এলে তলায় দেয়, দোকানপাট তলায় দেয়, কাস্টমার হয় না, বেচা কিনা নাই। ৫৪ মিলিমিটারের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন ঘরমুখী কর্মজীবীরা। বিভিন্ন এলাকায় পানি উঠে বন্ধ রাখতে হয় দোকানপাট। ১ ঘন্টা বৃষ্টি হলে পুরো ঢাকা শহর ডুবে যায়, এটা কোনো কথা? বাংলাদেশে আপনার যাদের জন্ম তাদের আসলে দুর্ভোগের কোনো শেষ নাই। তাও একটু সরকার আমাদের জন্য চেষ্টা করে যাতে একটু নিশ্চিন্তে আমরা থাকতে পারি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান নগরীর বাসিন্দাদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত ৫ বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা করছে সরকার। এদিকে ২০২৮ সালের আগে ঢাকায় নিউ ইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা শীর্ষক কর্মশালায় এসব কথাই উঠে আসে।
দেশের বিমান চলাচল খাতকে আধুনিক ও ভবিষ্যৎমুখী করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বেবিচক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যানিং ওভারভিউ শীর্ষক কর্মশালায় এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান জানান, ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে কাজ চলছে, তবে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা বিবেচনায় 2028 সালের আগে এ রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। আমরা সামনের বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করব, এবং তারপরই আমরা চেষ্টা করব এফএর যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারব। এদিকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বিমানের বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে। তাই যাত্রী চাহিদা পূরণে এরই মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। লিজ নেওয়ার প্ল্যান আছে আমাদের, কারণ আমাদের ওইটা পেতেও তো আমাদের সময় লাগবে। সে 5 বছরের মতন একটা টাইম পিরিয়ড আছে, সেই 5 বছরটা কাভার দেওয়ার জন্য আমরা লিজে যাব। এবারে প্ল্যানিং চলছে, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে না। অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, 16 ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ এগোচ্ছে। আমাদের সময় কিন্তু হয়েছে 4 মাস। এই 4 মাসের মধ্যে আমরা অনেক দূর এগিয়েছি এবং টোটাল ফর্মালিটিসগুলি কমপ্লিট করেছে সিভিল এভিয়েশন। বেবিচক বলছে, দেশের ইতিহাসে প্রথমবার সিভিল অ্যাভিয়েশন মাস্টার প্ল্যান আগামী 20 থেকে 30 বছরের বিমান চলাচল খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নিরাপত্তা, প্রযুক্তি ও জনবল উন্নয়নের রূপরেখা নির্ধারণ করবে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এআই প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও সড়ক জুড়ে তা এখনও রয়ে গেছে অধরা। লেন না মানা, উল্টো পথে চলাচল ভোগাচ্ছে রাজধানীর সড়কগুলোকে। বিশেষজ্ঞরা মনে করেন, গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই, প্রশিক্ষিত করতে হবে চালকদেরও। ডিএমপির ট্রাফিক বিভাগের মতে, সুষ্ঠু সড়ক ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন সব মহলের সমন্বিত উদ্যোগ। মেহেদী হাসান ও জাকারিয়া জয়ের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের বিশেষ রিপোর্ট। এআই ক্যামেরায় পাল্টেছে রাজধানীর বেশ কিছু সিগন্যালের দৃশ্য। তবে এই দৃশ্যটাই পাল্টে যায় সিগন্যালের আগে পরে। প্রায় সব সড়কেই যেন চলছে নিয়ম ভাঙার মহাযজ্ঞ। সিগন্যাল কেন্দ্রিক শাসন হচ্ছে যানবাহন, আগের চাইতে অনেক সচেতন চালকরা। তবে সড়ক জুড়ে এখনো থামেনি বেপরোয়া চলাচল। প্রশ্ন হচ্ছে, সড়কের এই বিশৃঙ্খলা আর অনিয়মের প্রতিযোগিতা থামাবে কে? লেন না মেনে যখন তখন লেন পরিবর্তন ঢাকার সড়কের সাধারণ ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামার ভোগান্তি দূর করা যায়নি এত বছরেও। কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের 60 থেকে 70% বন্ধ করে যানজট তৈরি করতে দেখা যায় হরহামেশা। সিগন্যাল এড়িয়ে উল্টো পথে গাড়ি চলে অহরহ। এআই বেসড ক্যামেরাগুলোকে ছড়িয়ে দিতে হবে, যেন পুরো সড়ক ব্যবস্থাটাই মনিটরিংয়ের আওতায় থাকে। সাধারণ জনগণ সচেতন হবে, ড্রাইভার সচেতন হবে, প্রশাসন সচেতন হবে, ঘুষ বাণিজ্য থাকবে না, তাহলে সড়ক শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে সুশৃঙ্খল করতে পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পাশাপাশি চালকদের দক্ষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই চালকরা সড়কের কোনো ব্যাকরণ জানে না, তো সেক্ষেত্রে তো বিশৃঙ্খলা তৈরি হবে, এবং এই বিশৃঙ্খলার পিছনে বিআরটিএ অনেকাংশে দায়ী এবং মালিকরাও অনেকটা দায়ী। কেননা তারা যেভাবে ট্রিপ বেসিসে গণপরিবহন ছেড়ে দিচ্ছে, সে সড়কে নেমে বেপরোয়া হবে, এটা অস্বাভাবিক কিছু না। বিআরটির যে পদ্ধতিগুলি আছে, যেভাবে ফিটনেস দিচ্ছে, যেভাবে লাইসেন্স দিচ্ছে, এখানে বড় একটা সংস্কার দরকার। এই সংস্কার ছাড়া সড়কে ডিসিপ্লিন আসবে না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, জনগণ সচেতন না হলে কেবল আইন প্রয়োগ আর শাস্তিতে কাজ হবে না। লেন মেনে গাড়ি চালাতে হয়, অথবা একটা লেন কিন্তু দেখবেন সড়কের যে চিহ্নগুলো আছে, প্রত্যেকটা চিহ্ন কিন্তু চিহ্নের তার নিজস্ব একটা ভাষা আছে। সারা বিশ্ব যেভাবে সড়কের রোড সাইন চিনে সড়ক বুঝে গাড়ি চালায়, সেভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। সারা বিশ্বে কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটু কঠিন জিনিস, আপনাকে এত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তারা নিশ্চয়ই ভাববেন এটাকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সড়ক ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে যাত্রাপথে ট্রেনের ইঞ্জিন বিকল বা লাইনচ্যুতি যেন নিয়মিত হয়ে উঠেছে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে। প্রভাব পড়ছে সময়সূচিতে। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, পুরনো ইঞ্জিন আর দুর্বল লাইনে কাটছে না দুর্দশা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মান উন্নয়নে নজর দিয়েছে সরকার,
চলছে প্রকল্প প্রণয়নের কাজ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 11 মে ত্রিশালের আউলিয়ানগর এলাকায় বিকল হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল। সাম্প্রতিক সময়ে ঢাকা ময়মনসিংহ জামালপুর রেলপথে এমন ঘটনা ঘটছে অহরহ। কখনো চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, কখনো ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে যাওয়া, আবার কখনো হুক ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আসছে হরহামেশাই। এই রুটে জুন মাসেই 3টি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 18টি, আর 2025 সালে বিকল হয় 25টি ট্রেনের ইঞ্জিন। এমন ঘটনায় ঘন্টার পর ঘন্টা লাইনে আটকে থাকছে ট্রেন, ভেঙে পড়ছে সময়সূচি। ট্রেনে যদি এরকম ভোগান্তি হয় আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। শুধু ট্রেনের ইঞ্জিন বিকল নয়, লাইনও বেহাল। রেলপথে পাথর, স্লিপার ও নাট বল্টুর ঘাটতি এবং লাইনের নাজুক অবস্থার কারণে ধীর গতিতে চালাতে হয় ট্রেন। তবুও প্রায়ই ঘটছে লাইনচ্যুতির ঘটনাও। তবে কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে বর্তমান সরকার। প্রকল্প প্রণয়নের কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চল। বর্তমানে যে লাইনটা আছে সেই লাইনটাকেই পুনর্বাসন, মানে লাইনটাকে আরও আপগ্রেড করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম রুটে 18টি ট্রেন চলাচল করে। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ভাওয়াল ও ধলেশ্বরী নামে 2টি মেইল ট্রেন এবং মোহনগঞ্জগামী 2টি লোকাল ট্রেন ও জামালপুরের দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন বন্ধ আছে। ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজন ডুয়েল গেজ ডাবল লাইন স্থাপন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মেরামত শেষ না হওয়ায় 4 বছরও চালু হয়নি হবিগঞ্জের শাহজি বাজার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। আর এতে উৎপাদন ব্যাহতের সঙ্গে বাড়ছে আর্থিক ক্ষতিও। এরই মধ্যে দেশে এসেছে সরঞ্জাম। মেরামত শেষে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতা উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি, জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাশেদ আহমদ খানের তথ্য ছবি নিয়ে দেখব বিস্তারিত। 4 বছরেও শেষ হয়নি মেরামত। বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে থেমে আছে উৎপাদন। 2016 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে হবিগঞ্জের শাহজি বাজার 330 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালের অগ্নিকাণ্ডের পর কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় দীর্ঘ মেরামত প্রক্রিয়া। 3.5 বছর পর চলতি ফেব্রুয়ারিতে মেরামত শেষ হলে উৎপাদনে ফেরে একটি ইউনিট। তবে এখনও উৎপাদনে ফেরেনি অপর ইউনিটটি। এতে ক্ষতির পাশাপাশি আর্থিক লোকসানও গুনতে হচ্ছে সরকারকে। কবে জনগণের এই ভোগান্তি শেষ হবে এটার তো কোনো সমাধান, কমপ্লিট সমাধান পাইতেছি না আমরা। ঠিক মতো বিদ্যুৎ থাকে না, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আর কি সবাই। বাকি যে ইউনিটগুলো আছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি আবার পুরোদমে এবং সব এই ইউনিটগুলো ইনশাল্লাহ চালু হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বিদেশ থেকে সংগ্রহে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। এতে বিলম্ব হয় মেরামত। তবে সরঞ্জাম আমদানি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মেরামত শেষে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি। সেপকো থেরি নামক চাইনিজ কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। মালামাল সরবরাহ প্রক্রিয়াধীন আছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে ওই দ্বিতীয় অংশ চালু হবে। সেই ক্ষেত্রে অত্র বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হয়ে যাবে 330 মেগাওয়াট। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, হবিগঞ্জ। উদ্বোধনের আগেই মৌলভীবাজার মনু নদীর পাড়ের ওয়াকওয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে একাধিক স্থানের মাটি, চুরি হয়ে গেছে শতাধিক বাতি। তবে প্রয়োজনীয় সংস্কার শেষে শীঘ্রই চালুর আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। শাহ অলিদুর রহমানের পাঠন তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। বিভিন্ন স্থানে ফাটল, একাধিক স্থানে মাটি দেবে গেছে, কোথাও বেরিয়ে গেছে রড। মৌলভীবাজারের মনু নদীর পাড়ের ওয়াকওয়ের এমন দশা। শান্তিবাগ এলাকায় 2023 সালে আধুনিক সুবিধা সমন্বিত মনু রিভার ভিউ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। হাঁটা চলার জন্য রয়েছে সুপ্রশস্ত 600 মিটার ওয়াকওয়ে। উদ্বোধনের আগে যার বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে, চুরি হয়ে গেছে শতাধিক বাতি। লোকবলের অভাবে রাতে ছিনতাই আর মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে কেন্দ্রটি। এতে মনু নদী প্রতিরক্ষা বাঁধে নির্মিত এই পর্যটন কেন্দ্রটি হুমকির মুখে পড়েছে। ওয়াকওয়ের বিভিন্ন জায়গা ভেঙে গেছে,
দেবে গেছে। আজে বাজে ছেলেরা ঢুকে তারা নেশা করে, লাইট খুলে নিয়ে যায়। পৌর কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করি যাতে অতি সত্বর আমাদের ওয়াকওয়ের দেবে দেওয়া অংশগুলো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে, উনি বলছেন দ্রুততার সহিত আমরা এটা মেরামত করব। এখানকার পার্কিং ট্যাক্স কাটে তুলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ওই জায়গা থেকে আমরা আবার পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে যাব। কাজে গাফলতির পাশাপাশি পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে অভিযোগ পরিবেশবাদী সংগঠনের নেতাদের। তবে পৌর প্রশাসক প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দিলেন। অনেক জায়গায় দেবে গেছে, অনেক জায়গায় এটি মানে ভাঙ্গার উপক্রম হয়ে গেছে, তার মানে এটি কাজে কোনো গাফলতি আছে এবং পৌর কর্তৃপক্ষ এটা ঠিকভাবে নজরদারি করছে না। খরস্রোতা পানির কারণে ইরোশন হয়ে একটু ডেবে গেছে, এটা আমাদের নজরে এসেছে। আমরা এটা খুব দ্রুতই টেকনিক্যাল কমিটিকে নিয়ে এটা সমাধান করব। পৌরসভার দেওয়া তথ্য মতে নদীর পাড়ে শান্তিবাগ এলাকায় 450 শতক জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়, যাতে ব্যয় হয় প্রায় 11 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের ব্যাংক খাতে 3,77,000 কোটি টাকারও বেশি তারল্য রয়েছে। এরই মধ্যে 25,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চয়তা না হলে বেসরকারি খাত ঋণ নিতে আগ্রহী হবে না, এমন তথ্য দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। আর অবকাঠামো সহায়তার অভাবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ফের হোঁচট খেতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। সেলিয়া সুলতানের রিপোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, এসএমইর বিকাশ, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় ও ভোগ ব্যয়ের সক্ষমতা বেসরকারি খাতের প্রবৃদ্ধি নির্ভর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার পর্যালোচনায় দেখা যায় 2018-19 অর্থবছরে গড়ে 11.32% ছিল। কোভিডের পর 2 বছর তা কমে আসলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতায় 2021 সালে ঋণ প্রবৃদ্ধি সর্বোচ্চ 13.25% পৌঁছায়। অর্থনীতিতে গতি ফেরাতে 25,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তে 3,77,000 কোটি টাকার তারল্য রয়েছে ব্যাংক খাতে। তবে জ্বালানি নিশ্চয়তা না পেলে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাবেন। তাদের ঋণ নেওয়াটা কিছু অনুৎসাহিত হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এখানে গ্যাস এবং বিদ্যুতের যে বিষয় আছে। একটা হচ্ছে এনার্জি প্রাইসটা বেড়েছে। তাহলে সব মিলিয়ে আসলে প্রাইভেট সেক্টর এনকারেজড হচ্ছে না। অবকাঠামো ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদেরও। ফান্ডিং কনস্ট্রেন্ট যেগুলো আছে অর্থনীতিতে, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এইটাকে নিরসন না করলে কিন্তু তাদেরকে আমরা যদি দেই, অনেক সময় দেখা যাবে দুটো জিনিস হতে পারে। এক হলো যে তাদের অনাগ্রহ থাকতে পারে, আর আরেকটা যেটা হতে পারে যে হয়তো নিলেন কিন্তু আবার এই ঋণটা তো এটা তো ঋণ, এটা খেলাপি ঋণে আবার পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় বিগত 17 বছরে জ্বালানি খাত থেকে গেছে আমদানি নির্ভর। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া স্বনির্ভরতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করা ও দেশের অভ্যন্তরে জ্বালানির উৎস খোঁজায় বিদেশি সহযোগিতা খুঁজছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও ব্লু ইকোনমির বিকাশে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামে অনুষ্ঠিত নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে একথা জানিয়েছেন তিনি। শখর টিভির ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। রোববার সকালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হয় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। প্যারেডে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান। প্রশিক্ষণে সর্বক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করায় সেরা চৌকস মিডশেপম্যান হিসেবে সৌরভ অনার লাভ করেন মোহাম্মদ ইন্তিসার ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌ স্বর্ণপদক পান সাদমান সাকিব। আর ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক অর্জন করেন মোহাম্মদ আবিদ শাহরিয়ার। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান। আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরে নৌবাহিনী প্রধানের উপস্থিতিতে নবীন অফিসারদের পরিয়ে দেওয়া হয় র্যাঙ্ক ব্যাজ। নৌ বিষয়ক জ্ঞান অর্জন এবং নেতৃত্বের বিকাশ প্রতিটি ধাপে আমাদের মানসিক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়েছে। চেষ্টা করব আমার দায়িত্ব আমার পালন করার যতটুকু আমার সাধ্য থাকবে। এবার 2023 সালে ব্রাভো ব্যাচের 54 জন মিডশিপম্যান এবং 2026 আলফা ব্যাচের 7 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ 61 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। তাদের মধ্যে আছেন 2 জন ফিলিস্তিনি কর্মকর্তাও। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্ধারিত সময় পার হলেও জামালপুর সদরে শেষ হয়নি লক্ষ্মীর চর নান্দিনা সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে নদের দুই পাড়ের মানুষ। 60% কাজ শেষ হয়েছে বলে জানিয়ে এলজিইডি বলছে আগামী বছরের জুনেই শেষ হবে পুরো প্রকল্প। জাহাঙ্গীর আলমের তথ্য ছবিতে বিস্তারিত। জামালপুর সদর উপজেলার 2 ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ব্যবস্থা সহজ করতে নন্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটির সুবিধা পাবে পার্শ্ববর্তী শেরপুরের 4 ইউনিয়ন সহ 2 জেলার চরাঞ্চলের মানুষ। 2022 সালের অক্টোবরে লক্ষ্মীচর নন্দিনা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে দেওয়া হয় দায়িত্ব। দরপত্র অনুসারে 2025 সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে 2024 সালের আগস্ট থেকে থেমে যায় কাজ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারী, শিশু ও রোগীদের। নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। 3 বছর প্রকল্প থাকা সত্ত্বেও 5 বছর পেরিয়ে গেছে, এখনো ব্রিজটার কাজ শেষ হলো না। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে নদী পার হইতে সমস্যা। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ। কাজের অগ্রগতি 60%। আমরা আশা করছি ব্রিজটি আগামী জুন 27-এ সমাপ্ত হবে। 606 মিটার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 106 কোটি 82 লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর। নেত্রকোনায় মগরা নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের 7 মাস পার হলেও দৃশ্যমান হয়নি তৎপরতা। দখল আর দূষণের কবলে খরস্রোতা নদীটি। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। দখলদারদের করা মামলা নিষ্পত্তি হলে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনায় অবৈধ দখল আর দূষণের কবলে একসময়ের খরস্রোত মগরা নদী। স্থানীয়রা জানান দশকের পর দশক ধরে নদীর দুই পাড় দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় অসংখ্য স্থাপনা। নদীতে ফেলা হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। এতে বর্ষায় পানির দেখা মিললেও তা দূষিত। নদীটি উদ্ধারে 2025 সালের নভেম্বরে নেওয়া হয় 2 বছর মেয়াদী পুনর্জীবিতকরণ প্রকল্প, কিন্তু 7 মাস পার হলেও শুরুই হয়নি দৃশ্যমান কোনো তৎপরতা। আশেপাশের মানুষের জমি জমা দখল করে নদীরে খালি পরিণত করছে। দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছি। তবে অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে দখলদারদের করা 49টি মামলা নিষ্পত্তির কাজ চলছে। এরপরেই শুরু হবে নদী পাড় থেকে অবৈধ দখল উচ্ছেদ ও খনন কাজ। আমরা অলরেডি নদী পুনঃখনন কাজে দরপত্র আহ্বান করেছি, কিছু দরপত্র সম্পন্ন হয়েছে। বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করব। মগরা নদীর 41 কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে 48 কোটি 49 লাখ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের সমাপনী কর্মশালায় একথা বলেছেন তিনি। এ সময় নীরব এলাকা বাস্তবায়নের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাঠ্যপুস্তকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে মিল রেখে সময়োপযোগী কারিকুলাম প্রবর্তনে জোর দেন মন্ত্রী। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্সে অযথা হর্ন বাজাবেন না যুক্ত করার পরামর্শ দেন তিনি। এখন দেশে আপনার শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, পানি দূষণ বলেন, সবটাই আমি মনে করি সবচেয়ে এক্সেসিভ অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। মানে আমরা কোনটা বাদ দিয়া কোনটা ধরবেন এটাও বুঝতেছি না। সামাজিক সূচকগুলোতে প্রত্যেকটাতে আমরা একদম নিম্ন স্তরে অবস্থান প্রক্রিয়া করি। পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন, এই সবগুলোকে মিলাই আমাকে একটা কারিকুলাম বানাই দেন,
যেটা অন্তত ক্লাস 3 থেকে আরম্ভ করবে আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত। শান্তি ও সমৃদ্ধি প্রসারে একসঙ্গে কাজ করবে ইরান ও যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে পারমাণবিক বোমা তৈরি করবে না বলে লিখিত দিতে তেহরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশেষে সরাসরি আলোচনায় বসেছে ইরান যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় অংশ নেয় দুই দেশ। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানি স্পিকার গালিভাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনায় আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি রক্ষায় যুক্তরাষ্ট্র ইরান একসঙ্গে কাজ করবে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় সূচনার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম চালিকা শক্তি বলে আখ্যা দেন জেডি ভ্যান্স। একই সঙ্গে জানান, কয়েক ঘন্টার আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে। Now we see a future where everybody can work together to promote peace and prosperity for everyone. এদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। در آذر ماه باید جیره‌بندی کنیم. تازه معلومه جیره‌بندی کردیم اگر بازم نباره که دیگه اصلا آب نداریم. বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশা প্রকাশ করেন ফলপ্রসূ এই আলোচনা ভবিষ্যতে ইতিবাচক ও কার্যকর ফল বয়ে আনবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি শুধু অঞ্চলের নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিউলি রোসা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোয় বড় ধাক্কা দিয়েছে ইরান যুদ্ধ। এতে এই অঞ্চলটিতে মার্কিন নিরাপত্তা বলয়ের সীমাবদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এতদিন উপসাগরীয় দেশগুলোর রক্ষা কবচ হিসেবে কাজ করলো, এখন বিকল্প খোঁজার চেষ্টা করছে অনেক দেশ। সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের সমন্বয়ে নতুন জোটের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। অন্যদিকে ভারত আমিরাতকে নিয়ে শক্তিশালী হচ্ছে ইসরায়েল কেন্দ্রিক নতুন অংশীদারিত্ব। দশকের পর দশক উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার মূল ভিত্তি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি। সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে ওয়াশিংটন নিজেকে উপসাগরীয় মিত্রদের প্রধান রক্ষক হিসেবে তুলে ধরেছিল। কিন্তু ইরান যুদ্ধ দেখিয়েছে, মার্কিন নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও সংঘাতের অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি এড়ানো যাচ্ছে না। কাতারে ইরানের হামলা দেশটির জ্বালানি অবকাঠামোকে সাময়িকভাবে বড় ধাক্কা দিয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন থেকে পুরোপুরি দূরে সরে যাওয়া এখনো বাস্তবসম্মত নয় দেশগুলোর পক্ষে। তবে একক নির্ভরতার বদলে বিকল্প নিরাপত্তা কাঠামোর খোঁজ শুরু করেছে অনেক দেশ। এই পরিবর্তনের অন্যতম উদাহরণ সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সমন্বয়। রিয়াদের অর্থনৈতিক শক্তি, আঙ্কারার প্রতিরক্ষা সক্ষমতা, কায়রোর সামরিক ও ভৌগোলিক গুরুত্ব এবং ইসলামাবাদের কৌশলগত সক্ষমতা সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন সহযোগিতার ভিত্তি। তবে দীর্ঘদিনের অবিশ্বাস ও মতবিরোধের কারণে এটিকে এখনও পূর্ণাঙ্গ জোট বলা যাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলও গড়ে তুলছে বিস্তৃত অংশীদারিত্বের নেটওয়ার্ক। সংযুক্ত আরব আমিরাত, ভারত, গ্রিস, সাইপ্রাস, ইথিওপিয়া ও অন্যান্য অংশীদারের সঙ্গে নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও সামুদ্রিক যোগাযোগে সহযোগিতা বাড়াচ্ছে তেল আবিব। ফলে লোহিত সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগর পর্যন্ত নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য এখন সরাসরি দুই শিবিরে বিভক্ত হচ্ছে এমনটা বলা কঠিন, কারণ এই অঞ্চলের দেশগুলো একদিকে নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা করছে, অন্যদিকে অর্থনীতি ও কূটনীতিতে প্রতিযোগিতাও চালিয়ে যাচ্ছে। তারা বলছেন, ইরান যুদ্ধ মূলত পুরানো নিশ্চয়তাগুলো দুর্বল করে দিয়ে নতুন, নমনীয় এবং স্বার্থ নির্ভর আঞ্চলিক বাস্তবতার পথ খুলে দিচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জয়ের লক্ষ্য নিয়ে জি গ্রুপে ইরানের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। দুই দলের পয়েন্ট এক রাউন্ড অফ 32-এ জায়গা করে নিতে দু দলের কাছে জয় গুরুত্বপূর্ণ। বেলজিয়াম ইরান ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই। প্রথম ম্যাচের পর এবার আসল পরীক্ষায় বেলজিয়াম। একটা ভুল আর কঠিন হয়ে যাবে নকআউটের পথ। প্রতিপক্ষ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান।
দুদলের জন্য এই ম্যাচের ফল হতে পারে নকআউটের সমীকরণ বদলে দেওয়ার মতো। তাই লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। নতুন প্রজন্মের বেলজিয়াম এখন গড়ে উঠেছে তরুণ আর অভিজ্ঞদের সমন্বয়। তবে প্রথম ম্যাচে তাদের পারফরমেন্স কিছুটা হতাশই করেছে। ম্যাচের শুরুতে গোল হজম, সমতায় ফেরা গোলটাও হয়েছে আত্মঘাতী। ইরানকে থামাতে কেভিন ডি ব্রুইনা, লুকাকুদের আরও দায়িত্বশীল হতে হবে। বল দখলে রেখে আক্রমণ গড়ে তোলাই হবে বেলজিয়ামের মূল কৌশল। অন্যদিকে ইরান বরাবরের মতোই শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত দল। তাদের সবচেয়ে বড় শক্তি দ্রুত কাউন্টার অ্যাটাক। অভিজ্ঞ মাহদি তারিমি সামনে থাকলে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। মাঝমারে সাইদ ও আলী রেজার অভিজ্ঞতা ইরানকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। শক্তিশালী ডিফেন্স আর দলগত খেলাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে ইরানের জন্য বড় দুশ্চিন্তা ভ্রমণ ক্লান্তি। ম্যাচ খেললেও যুক্তরাষ্ট্রে তাদের থাকার অনুমতি নেই। মেক্সিকো থেকে ট্রাভেল করে খেলতে হচ্ছে তাদের। এ ম্যাচে কাগজে কলমে এগিয়ে বেলজিয়াম। তবে বিশ্বকাপে ইরান বারবার প্রমাণ করেছে বড় দলকে চাপে ফেলতে জানে তারা। তাই এই ম্যাচে শুধু তারকাদের লড়াই নয়, ইউরোপীয় আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে এশিয়ার রক্ষণ। এই দ্বৈরথ হতে পারে ম্যাচের আসল আকর্ষণ। তামিম হোসেন, সময় সংবাদ। হ্যাট্রিক করে বিশ্বকাপ শুরু করলেও একের পর এক বিতর্কের মুখে লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ফাউল কাণ্ডের পর এবার হাত দিয়ে মুখ ঢেকে কথা বলা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ফিফার নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন মুখ ঢেকে কথা বলা শাস্তিযোগ্য। তবুও কেন শাস্তি দেওয়া হলো না আর্জেন্টাইন এই তারকাকে? বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। ফিফা ওয়ার্ল্ড কাপে নানা কারণে ফুটবলাররা হন খবরের শিরোনাম। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম প্যারাগুয়ে তুরস্ক ম্যাচে। সে ম্যাচটিতে প্যারাগুয়ের উইঙ্গার মিগুয়েল আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে তার কারণটা অনেকেই হয়তোবা চমকে দিয়েছে। ম্যাচ চলাকালীন তিনি মুখ ঢেকে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছিলেন। এটা অতীতে কোনো অপরাধ না হলেও এই বিশ্বকাপ থেকে কিন্তু নতুন নিয়ম চালু করেছে ফিফা, যেখানে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে মুখ ঢেকে কথা বলাটা একটা বড় অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হিসেবে আলমিরন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। গেল ফেব্রুয়ারিতে বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ চলছিল। সেই ম্যাচে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি মুখ ঢেকে কিছু বাজে মন্তব্য করেছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের দিকে। এরপর গেল এপ্রিলে ফিফার কংগ্রেসে একটা নিয়ম পাশ করে ফিফা, যেখানে মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়কে কোনো কথা বললে সরাসরি রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করে দিবেন। এবং এই বিষয়টা কিন্তু এই অংশগ্রহণকারী 48 দলের প্রত্যেকটা খেলোয়াড়কে বলা রয়েছে। সম্প্রতি আমরা দেখেছি লিওনেল মেসির একটা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি মেসি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় গোল করার পরে এভাবে মুখের সামনে হাত দিয়ে তার সতীর্থকে কিছু একটা বলছেন। এরপর কিন্তু ছবিটা ভাইরাল হয়েছে। যারা আসলে মেসির সমর্থক নন তারা বলছেন যে যদি মিগুয়েল আলমিরন মুখ ঢেকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তবে মেসি কেন নয়? মিগুয়েল আলমিরন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে কথা বলেছিলেন। এটা কিন্তু ফিফার গাইড বুকে বা ফিফার যে নিয়ম আছে সেই নিয়মে এটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু যদি কোনো খেলোয়াড় তার নিজ দলের সতীর্থকে বা নিজ দলের কোচিং স্টাফকে মুখ ঢেকে ট্যাকটিক্যাল কোনো বিষয় যদি থাকে এবং সেটা আসলে তিনি গণমাধ্যমে বা বিশ্বব্যাপী আমরা জানি যে লিপ রিড করে অনেক কিছু অনেকে বের করতে পারে, সেটা যদি জানাতে না চান নিজ দলের সতীর্থ কোচিং স্টাফ বা যে কাউকেই তিনি মুখ ঢেকে সে কথাটি বলতে পারেন। সেক্ষেত্রে মেসি কিন্তু কোনো ভুল করেননি। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে তিউনিসের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর আনন্দে ভাসছে জাপান। খেলা শেষ হওয়ার পরই বিভিন্ন শহরে বিজয় মিছিল বের হয়। হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে উল্লাস করেন। জাপান থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শাকিল মাহমুদ। বিশ্বকাপের মঞ্চে আবার আলোচনায় জাপান। নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের বিপক্ষে 2-2 গোলে ড্র করার পর এইবার তিউনিসিয়াকে 4-0 গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে। ফলে 2 ম্যাচ শেষে জাপানের সংগ্রহ এখন 4 পয়েন্ট। তিউনিসিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়ায় গোল ব্যবধানের দিক থেকেও সুবিধাজনক অবস্থানে রয়েছে জাপান। বিশ্বকাপের গ্রুপ পর্বে সমান পয়েন্ট হলে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিকে ফরওয়ার্ড আয়াসে উয়েদার জোড়া গোল, দাইচি কামাদা ও জুনিয়া ইতোর গোল জাপানের আক্রমণ ভাগের শক্তির প্রমাণ দিয়েছে। টানা দ্বিতীয় ম্যাচেও সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দিয়ে এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে জাপান। বিশ্বকাপে প্রথমবারের মতো জাপান সর্বোচ্চ গোল দিয়ে
জয় অর্জন করাতে তাদের এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে আরও অনেক দূরে এগিয়ে যাক সে প্রত্যাশা রেখে আমি জাপানের জন্য শুভকামনা প্রত্যাশা করি। জাপানের ফুটবল প্রেমীদের প্রত্যাশা, জাপান তাদের এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এই বিশ্বকাপে অনেক দূরে এগিয়ে যাবে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ। স্টেডিয়াম পরিষ্কারের পর এবার ব্যতিক্রমী উদযাপনে আলোচনায় জাপানিজ সমর্থকরা। টোকিওর বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ে তাদের উদযাপন চলে ট্রাফিক সিগন্যাল মেনে। শুধুমাত্র পথচারী পারাপারের সময় উল্লাসে মাতে সিগন্যাল সবুজ হতেই আবার রাস্তা পরিষ্কার। তাদের এমন কর্মকাণ্ড আলোড়ন ফেলেছে নেট দুনিয়ায়। বাঁধ ভাঙা উল্লাস কি নিয়ম মানে? যদি দেশটার নাম জাপান হয় তাহলে উত্তরটা হ্যাঁ। জাপানিজদের উন্মাদে উদযাপনেও থাকে শৃঙ্খলা। তিউনিশিয়াকে উড়িয়ে দেওয়ার পর টোকিওর রাস্তায় নেমে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। জড়ো হয় শহরের বিখ্যাত শিবুয়া ক্রসিংয়ে। এই পেডিস্ট্রিয়ান ক্রস এমনিতেই পৃথিবীর ব্যস্ততম সড়ক, সেখানে এমন উদযাপন অন্য কোনো দেশ হলে ট্রাফিক জ্যামে স্তব্ধ হয়ে যেত গোটা নগরী। জাপান সেখানেই ব্যতিক্রম। সেখানে গিয়ে রাস্তাঘাট আটকে উদযাপন শুরু করে দেননি জাপানিজরা, বরং পথচারী পারাপারের জন্য সিগন্যালের লাল বাতি জ্বলার পর ওই জেব্রা ক্রসিং ধরে একত্রিত হয় তারা। উদযাপন চলে 1.5 থেকে 2 মিনিট। সিগন্যাল সবুজ হতেই আবার রাস্তা পরিষ্কার, গাড়ি চলাচলের ওপর পড়েনি কোনো ধরনের বাধা। নেদারল্যান্ডস ম্যাচের পরেই জাপানিজদের এমন উদযাপন আলোড়ন তোলে নেট দুনিয়ায়। তিউনিশিয়া ম্যাচের পরেও একই চিত্র। এদিন অবশ্য ভিড় বেড়েছে। বিশ্বকাপ ঘিরে স্বপ্ন বড় হচ্ছে দেশটার ফুটবল প্রেমীদের। এমন উদযাপনের কারণটাও তো যৌক্তিক। নকআউট রাউন্ডের সুবাতাস পাচ্ছে এশিয়ান জায়ান্টরা। এই মহাদেশের প্রথম দেশ হিসেবে এক ম্যাচে 4 গোলের রেকর্ড গড়েছে তারা। রাউন্ড অফ 32-তে দলটার সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল। তবে সে যাই হোক, জাপানিজ সমর্থকরা অবশ্য এরই মধ্যে কেড়ে নিয়েছে টুর্নামেন্ট সেরা সমর্থকের মুকুট। স্টেডিয়াম পরিষ্কার, শৃঙ্খলিত উদযাপন, নিপ্পন আল্ট্রাস খ্যাত এই ফ্যানবেজ দৃষ্টান্ত স্থাপন করছে বাকি দেশগুলোর জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্রাজিল হেক্সা জিততে চাইলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন নেইমার জুনিয়র, এমন বিশ্বাস বিশ্বকাপ জয়ী সেলেসাও কিংবদন্তি রোনালদিনহোর। হাইতি ম্যাচের পরে আত্মবিশ্বাস বেড়েছে সাবেক এই ফুটবলারের। অবশ্য রোনালদিনহোকে সাবেক বলা যাবে কিনা তা জানা যাবে আগামী 23 জুন। সোনালি সময়টা পেছনে ফেলে এসেছে ব্রাজিল। মাঠের খেলায় শিল্প নেই রোনালদিনহোর পরবর্তী যুগে অনেকটাই ফ্যাকাশে সাম্বা ফুটবল। ফুটবল শৈল্পিক যা একটু বাকি তার বাহক নেইমার জুনিয়র। ইনজুরিতে জর্জরিত ক্যারিয়ার, তবুও লড়াই করছেন খেলবেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। রোনালদিনহোর বিশ্বাস হেক্সা জয়ে নেইমার হবেন ব্রাজিলের ট্রাম্প কার্ড। আশা করছি নেইমার দ্রুতই মাঠে ফিরবে। ও বিশ্বের অন্যতম প্রতিভাবান খেলোয়াড়, তাই আমরা ওর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। হেক্সা জয়ে নেইমার ব্রাজিলকে সহায়তা করতে পারে। শুরুতে ধাক্কা খেলেও হাইতি ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। অমন পারফরমেন্সে আত্মবিশ্বাস বেড়েছে সাবেক এই ফুটবলারের। সমর্থকদের বললেন দলের সঙ্গে থাকতে। আমরা আমাদের 6ষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। শেষ ম্যাচ জয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও আত্মবিশ্বাসী। ঠিক এমন জয় আমাদের প্রয়োজন ছিল। আমরা জিতেছি, আর এখন শুধু তাদের সমর্থন দিয়ে যেতে হবে। অবশ্য রোনালদিনহো সাবেক কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফুটবল পাড়ায় নতুন খবর, ইতালির 3য় বিভাগের ক্লাব রাভেনায় যোগ দিচ্ছেন তিনি। 46 পেরোনো রোনালদিনহোর ভূমিকা কি হবে তা অবশ্য জানা যায়নি। রহস্য রাখলেন এই ফুটবলার নিজেই। আগামী 23 জুন আমরা অনেক বিষয়ই জানিয়ে দেব, তবে এই নতুন অংশীদারিত্ব নিয়ে আমি খুবই আনন্দিত। 2015 সালে ফ্লুমিনেন্সের ক্লাব থেকে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন 46 বছর বয়সী রোনালদিনহো। জিহাদ আল হাসান, সময় সংবাদ। ফিফা বিশ্বকাপে না থেকে বাঁচছে বাংলাদেশ। আয়োজক দেশগুলোর ফিফা স্টোরে বিক্রি হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক। এ যেন মাঠের বাইরে লাল সবুজের এক নিঃশব্দ জয়যাত্রা। বিস্তারিত জানবো সাজিদ মুস্তাহিদের কাছে। ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে এবার রেকর্ড 48টি দেশ। বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে কি ধরনের উন্মাদনা চলছে সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তবে সেই উন্মাদনা কিন্তু নিজের দেশ নিয়ে নয়, অন্যের দেশ নিয়ে। সবার মনে কিন্তু একটা আক্ষেপ থাকে, বাংলাদেশ কবে খেলবে বিশ্বকাপে। আমরা নিজেও জানি না, আমরা
খেলাধুলা নিয়ে কাজ করছি বা খেলাধুলার সাংবাদিকতা করছি, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না ঠিক কবে বাংলাদেশ খেলবে বিশ্বকাপে। তবে বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপে না থাকলেও কিন্তু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব আছে। সেটা কিভাবে, নিশ্চয়ই অনেকের মনে প্রশ্নটা উঠেছে, সেটা আপনাদের জানাবো। আমরা জানি তৈরি পোশাক শিল্প খাতটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। শুধু তাই না, প্রতি বছর প্রায় 45 থেকে 50 বিলিয়ন ডলার রপ্তানি আয় করে বাংলাদেশ শুধু এই তৈরি পোশাক শিল্প খাত থেকে। এবার বাংলাদেশে বিশ্বকাপে রয়েছে ঠিক এই তৈরি পোশাক শিল্পর খাতের মাধ্যমেই। এবার বিশ্বকাপে যে অফিসিয়াল মার্চেন্ডাইজ যেগুলো রয়েছে, যেখানে ফিফা বিক্রি করছে, এখানে বাংলাদেশের তৈরি অনেক পণ্য রয়েছে যেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সেটাই আমি একটু আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই লাল টি শার্ট, এটা কিন্তু আসলে বাংলাদেশে তৈরি করা। একটু দেখাতে চাইবো, এখানে যদি দেখি আমরা মেড ইন বাংলাদেশ, প্রাউডলি রিপ্রেজেন্টিং বাংলাদেশ। সো মেড ইন বাংলাদেশ টি শার্ট। একজন দেখছিলেন, তার সাথে একটু কথা বলবো। অনেক দেশের কিন্তু পণ্য রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, এমনকি নিকারাগুয়ারও পণ্য রয়েছে, চায়নার পণ্য রয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু এই রেডিমেড গার্মেন্টস মার্কেটে চায়না। তারা বিশ্বের সর্বাধিক পরিমাণের আসলে পণ্য রপ্তানি করে। এরপরে রয়েছে বাংলাদেশের অবস্থান। আরো কিছু পণ্য রয়েছে, সেগুলো একটু দেখাতে চাইবো। একটা হুডি, আমরা শীতকালে যেটা আসলে আমাদের ছেলে মেয়ে সবারই আসলে খুব একটা পছন্দের একটা পোশাক, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেড ইন বাংলাদেশ। এই যে প্রাউডলি রিপ্রেজেন্টিং বাংলাদেশ এগেইন। শুধু এই দুইটা পণ্য না, এখানে যেটা বললাম যে 48 দেশের বিশ্বকাপ ফুটবল খেলে 200-র বেশি দেশ, তার মানে এখানে অনেক দেশের পণ্য থাকবে, সেটা হওয়া স্বাভাবিক। তবে সবচেয়ে বেশি পণ্য রয়েছে কিন্তু মেড ইন বাংলাদেশ ট্যাগ লেখা। আরো কিছু পণ্য রয়েছে, সেগুলো একটু দেখাবো। এই টি শার্ট ইউএসএ এর, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেড ইন বাংলাদেশ। বাংলাদেশি যে প্রোডাক্ট গুলো রয়েছে, আপনি যখন হাত দিয়ে ধরবেন, ফেব্রিকটাই কিন্তু বলে দিচ্ছে যে এটা একটু ডিফারেন্ট। এবং অন্যান্য দেশের যে ফেব্রিক গুলো আছে, আমরা ধরে বুঝতে পারছি যে অতটা হয়তো বা আপ টু দ্য মার্ক না, কিন্তু বাংলাদেশের ফেব্রিকটা কিন্তু খুবই ভালো। এবং আমরা জানি ফিফা স্টোরে সবকিছুর দাম বেশি, বাংলাদেশের পণ্যগুলোর কিন্তু দাম একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু কোয়ালিটি ভালো। আরেকটা পণ্য আমি দেখাতে চাইবো। এই টি শার্টটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন, অনেকে দেখেছেন, এবং এটা একটু ডিফারেন্ট টি শার্ট। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পণ্য যেগুলো আসলে বাংলাদেশের তৈরি। এই বিশ্বকাপে আছে শুধু এই মুহূর্তে আমি ডালাসে রয়েছি, শুধু ডালাসে কিন্তু না, এই পণ্যগুলো রয়েছে মেক্সিকো, কানাডা এবং এই যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ভেন্যুতে। এবং যেসব শহরে বিশ্বকাপ হচ্ছে, প্রত্যেকটা শহরে এমন ফিফা স্টোর কিন্তু রয়েছে, একাধিক স্টেডিয়ামে রয়েছে, এবং এটা একটা ফ্যান জোন এখানেও কিন্তু রয়েছে। তো একটা কথা আমরা বলতেই পারি যে বাংলাদেশ হয়তোবা বিশ্বকাপে নেই, কোনো একদিন হয়তোবা খেলবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ হয়তো বা লাল সবুজ সেই জার্সির জন্য গলা ফাটাবে, চিৎকার করবে। তবে তারপর আমরা বলতে পারি সেই অপেক্ষা তো আমাদের থাকবেই। তার আগ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি যে এভাবে হলেও বাংলাদেশ রয়েছে এবারের বিশ্বকাপে। ডালাস থেকে তাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ফুটবলারদের পানি খাওয়ার সময় দিয়ে ফিফার বাড়তি আয় 12,000 কোটি টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানির তুলনায় যা প্রায় 3 গুণ। ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের পকেট ভরলেও উদ্ভট এই নিয়মে বিরক্ত অংশগ্রহণকারী দলগুলো। বেশিরভাগের অভিযোগ, হাইড্রেশন ব্রেকের নামে নষ্ট করা হচ্ছে ফুটবলের সৌন্দর্য। বাংলাদেশ বিশ্বকাপ খেললে শামীম পাটোয়ারি হাইড্রেশন ব্রেকে কি করতেন, এমন মিমে সয়লাভ সামাজিক মাধ্যম। হাইড্রেশন ব্রেক নিয়ে গোটা দুনিয়া জুড়েই হচ্ছে ট্রল আর মিমস। ক্ষোভ ঝাড়ছে খেলোয়াড় থেকে ম্যানেজমেন্ট, ক্ষোভ ঝাড়ছে সবাই। এরপরেও বহাল তবিয়তে থাকবে হাইড্রেশন ব্রেক, বরং ফুটবলে নিজের জায়গাটা বেশ ভালোই পাকাপোক্ত করে ফেলেছে। আর তাতে পকেট ভারী হচ্ছে ফিফার। এবারের আসরে চ্যাম্পিয়ন প্রাইজ মানির প্রায় 3 গুণ কামাই হবে শুধুমাত্র এই হাইড্রেশন ব্রেক দিয়ে। বাংলাদেশি মুদ্রায় যে সংখ্যাটা 12,280 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞদের বরাতে এমন তথ্য তুলে এনেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ব্রডকাস্টার ফক্স স্পোর্টস নিজেদের 30 সেকেন্ডের বিজ্ঞাপন স্লট বিক্রি করে 2.5 কোটি টাকায়। আর যখন ম্যাচে খেলে নিজেদের দেশ, তখন সে অঙ্কটা দাঁড়ায় 9 কোটি। ম্যাচ প্রতি 2টো, আর গোটা টুর্নামেন্টে হাইড্রেশন ব্রেকের সংখ্যা 832। এই হাইড্রেশন ব্রেক দিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই ফক্স স্পোর্টসের আয় হবে 3,066 কোটি টাকার বেশি। আর বিশ্বজুড়ে বাড়তি আয়ের সংখ্যাটা 12,000 কোটি। তবে এই নিয়ম নিয়ে প্রশ্ন আছে, সমালোচনাও তীব্র হচ্ছে প্রতিদিন।
হাইড্রেশন ব্রেকে নষ্ট হচ্ছে মোমেন্টাম। এই যেমন জার্মানি কুরাসাও ম্যাচ 21 মিনিটে সমতায় ফেরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটা। তবে ব্রেক শেষেই ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বসনিয়াও মোমেন্টাম হারায় এই হাইড্রেশন ব্রেকেই। ছাউনিযুক্ত আর শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামেও এই হাইড্রেশন ব্রেকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্রায় $1 বিলিয়ন ব্যবসা কেন হাতছাড়া করতে চাইবে ফিফা? এমনকি চিরদিনের জন্যই হয়তো থেকে যাচ্ছে অদ্ভুতুর এই নিয়ম। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া লাল গালিচায় বরণ, শ্রম বাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ নিয়ে করবেন আলোচনা, প্রশিক্ষণ ও ভাষা শিখে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, তিস্তার পানি বেড়ে রংপুরে শীতরক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। এবং ইয়ামালের রেকর্ডের ম্যাচে স্বরূপে ফিরল স্পেন, সৌদি আরবকে 4-0 গোলে বিধ্বস্ত করল লা রোহা। রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ ইরান, আর্জেন্টিনার সামনে আজ অস্ট্রিয়া চ্যালেঞ্জ। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে তাই চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর প্রবাসী সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাব্বি। প্রবাসী সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।